আসসালামু আলাইকুম। ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3 এর এতে তোমাদের স্বাগতম। তোমরা যারা ক্যালকুলাস নিয়ে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কিছু নয় ভাইয়া। আমি চেষ্টা করব এই চ্যাপ্টার 3 এর একটা ক্লাসে শেষ করব, এবং আমি ধরে নিব যে তুমি কিচ্ছু জানো না, একদম বেসিক থেকে প্রো পর্যন্ত এক প্রত্যেকটা সূত্র ধরে ধরে তোমাদের সমাধান করাবো। তো হতাশ হওয়ার কিচ্ছু নাই, তুমি জাস্ট খালি আমার কথাগুলো শুনো এবং ম্যাথগুলো প্র্যাকটিস করবে, দেখবা যে তুমি একদম সবগুলো ম্যাথ বুঝতে পারবা। তো চলো শুরু করি। দেখো, চ্যাপ্টার 3 এর হচ্ছে যে মূল নিয়মে অন্তরীকরণ। তো মূল নিয়মে অন্তরীকরণের কিছু সূত্র সম্পর্কে আমরা প্রথমে জানি, তারপর এক্সাম্পল গুলো সলভ করব। এখান থেকে কেমন প্রশ্ন আসে সেটা তোমাকে যদি একটু দেখাই, যে তোমাকে প্রথমে বলবে এইভাবে যে, দেখো, বলবে যে মূল নিয়মে, যেমন লন কজ এক্স এর অন্তরজ নির্ণয় করো। মানে মূল নিয়মের সিস্টেমে তোমাকে এইগুলার অন্তরজ নির্ণয় করতে হবে, স্বাভাবিকভাবে না আর কি। তো চলো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। যেমন মূল নিয়মের অন্তরীকরণের যে মেন সূত্র, সেটা হচ্ছে যে ডি বাই ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এইটা হলো মূল নিয়মে অন্তরীকরণের মেন সূত্র, মানে অন্তরজ নির্ণয় করার। এই সূত্র প্রয়োগ করে আমরা অন্তরজ গুলো নির্ণয় করব। এরপর এই সূত্র ছাড়াও আমাদের এক্সট্রা কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। যেমন যদি তুমি কোথাও দেখো যে লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন থিটা ডিভাইডেড থিটা হয়, এরকম যদি কোথাও দেখো, তাহলে তুমি সরাসরি এখানে 1 লিখে দিও। যেমন এই থিটার জায়গায় থিটা উপরের নিচে যদি মিল থাকে, তার মানে 1। অথবা এরকমও তো হইতে পারে যে তোমার লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 ডিভাইডেড এইচ বাই 2। তার মানে দেখো, এই থিটার জায়গায় দুইটা কিন্তু সেম আছে, এখানে কজও থাকতে পারে, টেনও থাকতে পারে, যাই থাকলে কেন। তো থিটার জায়গায় সেম থাকে, তুমি এর পরিবর্তে সরাসরি 1 লিখতে পারবা। এরপর তোমাকে জানতে হবে, যদি কোথাও তুমি এই আর কি লনের নিয়ম যদি দেখো যে লন এ মাইনাস লন বি, তাহলে লন এ মাইনাস লন বি এর সূত্র আমরা জানি যে লন এ বাই বি। ওকে। আর লনের আরেকটা সূত্র হলো যে এইভাবে, যে যদি দেখো যে লন 1 প্লাস এক্স, তাহলে তুমি প্রথমে এই এক্স কে একবার লিখে নিবা। এক্স মানে এখানে যে মানটা থাকবে সেটাই, এক্স প্রথমটা প্লাস, তারপর হলো মাইনাস, এরপর হলো এই পাওয়ার বা ঘাত এক করে বাড়তে থাকবে। প্রথমটা তো 1 1 দেওয়া লাগে না, এর জন্য এক্স স্কোয়ার, যে পরিমাণ ঘাত থাকবে তা আবার সে সংখ্যা দ্বারা ভাগ হবে। তাহলে এরপর হলো প্লাস, একটা মাইনাস দিবা, একটা প্লাস দিবা, তাহলে এক্স কিউব ডিভাইডেড যে পরিমাণ ঘাত তা দ্বারা ভাগ, এরপর হলো মাইনাস, এইভাবে চলতে থাকবে। এইগুলো একটা সূত্র। এরপর আরেকটা সূত্র যদি তুমি জানো, যে মানে ত্রিকোণমিতিক সূত্র এটা আর কি, cos সি মাইনাস cos ডি ইকুয়াল টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড টু। এই কয়েকটা সূত্র যদি তুমি একটু জেনে রাখো, তাহলে তুমি এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথই সমাধান করতে পারবা। এরপরে দুই একটা সূত্র আসতে পারে, তো আশা করি তুমি এই সূত্রগুলো জানলেই করতে পারবা। তো এবার চলো আমরা সেই আমাদের সরাসরি এক্সাম্পল সলভ করি এবং সূত্রগুলো প্রয়োগ করি। দেখো, এক্সাম্পল 6, মূল নিয়মে লন কজ এক্স এর অন্তরজ নির্ণয় করো। এটা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছিল, যেমন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লাস 7 কলেজ, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজ, এগুলোতে অনেকবার আসছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।
ইভেন এবার তোমাদের পরীক্ষায় অবশ্যই আসতেও পারে। তো এটা সমাধান করার আগে আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, সমাধান। আমরা প্রথমে একটু ধরে নেব, ধরি f of x ইকুয়াল ln cos x। প্রথমে বুঝতে পারবো, একটু দেখলে কিন্তু ম্যাথগুলো সহজেই বুঝতে পারবো। এবং এবং f of x প্লাস h ইকুয়াল ln cos x প্লাস h, এটা আমরা প্রথমে ধরে নিলাম। এখন তোমাদের প্রথমেই আমি দেখাইছিলাম ভাইয়া মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার একটা সূত্র, সেটা কি মনে আছে তোমাদের? এই যে এইটা, এই যে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করার সূত্র। এখন আমরা এই সূত্রকে প্রয়োগ করব। ওকে, তাহলে দেখো আমরা আমরা জানি যে আমরা জানি ডি বাই ডিএক্স f of x ইকুয়াল লিমিট h tends to 0 f of x plus h minus f of x ডিভাইডেড h। এইটাই ছিল আমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্র। এখন আমরা তো এই সূত্রের মধ্যে কি প্রয়োগ করবো? এই ln cos x ইউজ করে কাজ করতে হবে আমাদের। তাহলে আমরা f of x এর জায়গায় লিখবো ln cos x, এই যেখানে আর এখানে, আর এই f of x plus h এর জায়গায় লিখবো কি ln cos x plus h। চলো দেখো, বা d বাই dx f of x এর জায়গায় কি লিখবো আমরা? ln cos x। তাহলে ln cos x ইকুয়াল লিমিট h tends to 0, তাহলে f of x plus h এর জায়গায় হবে ln cos x plus h, ln cos x plus h মাইনাস f of x এর পরিবর্তে হবে ln cos x, ln cos x ডিভাইডেড নিচে ছিল আমাদের h। ওকে, এখন দেখো এখানে ln cos x cos x plus h মাইনাস ln cos x, এইটার কোনো সরাসরি সূত্র নাই, এখানে আমরা কোনো সূত্র প্রয়োগ করতে পারতেছি। এই জন্য এটাকে আমরা আবার এখানে রেখে দিব, অর্থাৎ এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমাদের একটু কাজ করে নিতে হবে, সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তাহলে আমরা বলি যে আবার ধরে নেই, আবার ধরি এই যে cos x দেখতেছো না এখানে, ln cos x, তো এই cos x ইকুয়াল হলো z, এবং cos x plus h cos x plus h ইকুয়াল z প্লাস k, এটা আমাদের ধরে নিতে হবে, বুঝছো? এখন এখান থেকে আমাদের এই কে কে আলাদা করতে হবে। তাহলে আমরা যদি কে কে আলাদা করতে যাই, তাহলে কে ইকুয়াল cos x প্লাস h, যেহেতু z এখানে প্লাস আকারে ছিল তাহলে এই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যায়। ওকে, আচ্ছা এরপর দেখো যে কে ইকুয়াল cos x প্লাস h মাইনাস জেড ইকুয়াল, আমরা কই ধরেছিলাম যে cos x ইকুয়াল জেড, তাহলে এই জেড এর পরিবর্তে এখানে cos x বসাই দিতে পারি আমরা। ওকে, এখন আমরা কি জানি যে লিমিট h টেন্ডস টু 0, অর্থাৎ h ইকুয়াল কি 0 এর কাছাকাছি একটা মান, 0 না। তাহলে যদি আমরা লিখতে পারি যে যদি h টেন্ডস টু 0 হয় তাহলে k টেন্ডস টু 0 হবে। বলতে পারো ভাই কিভাবে? দেখো এখানে কে ইকুয়াল আমরা জানি cos x প্লাস h মাইনাস cos x, তো এই h ইকুয়াল যদি 0, এখানে যদি তুমি 0 বসাও তাহলে এই h টা চলে যাচ্ছে, 0 তো কোনো কাজ করবে না। তাহলে থাকতেছে প্লাস cos x আর এখানে হলো মাইনাস cos x, তাহলে প্লাস cos x আর মাইনাস cos x যদি কাটো আলটিমেট এখানে 0 থাকে, তার মানে কে ইকুয়াল 0 হয়। তাহলে h ইকুয়াল, যদি h ইকুয়াল 0 হয় তাহলে কে ইকুয়াল আমাদের 0 হবে। আচ্ছা এখন আমাদের কাজ হলো এক নং সমীকরণ নিয়ে।
এখন আমরা 1 নং সমীকরণে কাজ করব। তাহলে 1 নং থেকে পাই আমরা, কোথায় থেকে পাই? 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ আমাদের ছিল dy dx ln cos x ইকুয়াল লিমিট। তো আমরা তো এখানে লিমিটে ছিল s টেন্ডস টু 0, এখানে একটু নতুন করে কাজ করব, যেখানে লিখব k টেন্ডস টু 0, k টেন্ডস টু 0। ওকে, এরপর দেখো এখানে কি ছিল? ln cos x প্লাস h। তো আমরা এই যে cos x প্লাস h সমান আমরা কি ধরেছিলাম? cos x প্লাস h সমান z প্লাস k ধরেছিলাম। এই z প্লাস k আমরা এখানে লিখব। তাহলে ln cos x প্লাস h এর পরিবর্তে হলো z প্লাস k মাইনাস, এই যে এখানে মাইনাস ছিল না, মাইনাস ln cos x এর পরিবর্তে এই যে cos x তো ধরছিলাম, cos x এর পরিবর্তে z ধরেছিলাম, আমরা এখানে z বসাই দিব। তাহলে ln হচ্ছে z ডিভাইডেড নিচে কি ছিল আমাদের h না বসে এখানে একটা k বসাবো। দেখো k অতিরিক্ত আনলাম, এটাকে আবার আমরা আলাদা করে দেবো। তাহলে লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0। এই যে এখানে কিন্তু k নিয়েছিলাম, এই জন্য এখানে লিমিট h টেন্ডস টু 0 বসিয়ে একটা অতিরিক্ত k নিয়েছিলাম, তাহলে কে আমরা বাদ দিয়ে দিব। এখন দেখো এই k আর k কিন্তু কেটে দিয়েছে, উপরে নিচে কেটে দাও, তাহলে এইটাই অবশিষ্ট এখানে থাকলো। এবার আসো যে এখান থেকে এই লাইনটা আর লিখতেছি না আমরা, এখন লিমিট k টেন্ডস টু 0, এই যে ln z প্লাস k মাইনাস ln z। এর আগে তোমাকে আমি একটা সূত্র দেখাইছিলাম, মনে আছে? এই যে এটা, যে ln a মাইনাস ln b হলে এর পরিবর্তে লেখা যায় কি ln a বাই b, অর্থাৎ ভাগ আকারে হয়ে যায় মাইনাস থাকলে। তাহলে এটাকে যদি আমরা এই z প্লাস k কে যদি আমরা a ধরি আর ln z কে যদি b ধরি, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি এইভাবে যে ln a বাই b। তাহলে a হচ্ছে আমাদের z প্লাস k ডিভাইডেড b হলো আমাদের z। ঠিক আছে, তাহলে এতটুকুর পরিবর্তে এই সূত্র আমরা বসালাম এখানে, আর নিচে হলো k। আশা করি তোমরা বুঝছো এতটুকু। এরপর আসো লিমিট h টেন্ডস টু 0, এই যে k, আমরা এখানে k সমান কি পাইছি? k সমান পেয়েছি cos x প্লাস h মাইনাস cos x। এটাকে আমরা এখানে বসাই দিব। তাহলে cos x প্লাস h মাইনাস cos x, নিচে আছে h। এইটা বুঝছো তো? এই যে এই মানটা যেখানে বসালাম, মানে ওই এর সূত্র অনুসারে, এই যে ln এর সূত্র, যদি আমরা ln a মাইনাস ln b পাই, তাহলে এর পরিবর্তে লিখতে পারি ln a বাই b। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, এখন আমরা একটা কাজ করব যে লিমিট k টেন্ডস টু 0, আর এখানে হলো ln, দেখো z কিন্তু এই z এর সাথেও ভাগ আকারে আছে, প্লাস k এর সাথেও ভাগ আকারে আছে। থাকে কি 1 প্লাস z k বাই z, k বাই z থাকে, নিচে হলো k আছে। আর এখানে হলো লিমিট h টেন্ডস টু 0। এখন এখানে সরাসরি আমাদের একটা সূত্র প্রয়োগ করা যায়, যে একে যদি c ধরি, x প্লাস h কে c ধরি, আর মাইনাস cos x কে যদি d ধরি, তাহলে cos c মাইনাস cos d এর একটা সূত্র আমরা প্রথমে তোমাদের দেখাইছিলাম, এই যে এরকম যে cos c মাইনাস cos d ইকুয়াল টু sin c প্লাস d ডিভাইডেড টু sin d মাইনাস c ডিভাইডেড টু। তাহলে এই cos c প্লাস cos d এর সূত্রটা আমাদের এখানে বসাইতে হবে। চলো এটা বসাই দিই। লিমিট, নিচে তো h থাকবেই, h টা, আর এখানে আমরা লিখতে পারি যে 2 sin, তাহলে আমাদের c এর জায়গায় কি আছে x প্লাস h, তাহলে x প্লাস h, আর d এর জায়গায় আছে x প্লাস x ডিভাইডেড 2। ওকে, এরপর হলো sin d মাইনাস c, তাহলে sin d এর জায়গায় হলো আমাদের x মাইনাস c এর জায়গায় আছে x,
এই মাইনাসে আর প্লাসে হয়ে যাবে কি মাইনাস এইচ, নিচে হলো 2। বুঝছো কি নাই এতটুকু? এই যে cos c মাইনাস cos d এর সূত্র প্রয়োগ করলাম এখানে আমরা। এবার দেখো, এখন দেখো এখন আমরা লিখতে পারি এইভাবে যে লিমিট k টেন্ডস টু 0। আচ্ছা, এর আগেই তোমাদের আমি একটা সূত্র দেখাইছিলাম এরকম যে, যদি দেখো যে এরকম দেখো যে লন, এটা একটা সূত্র যে লন 1 প্লাস এক্স, তাহলে এর পরিবর্তে লেখা যায় কি এক্স কে একবার লিখে এরপরে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 প্লাস এক্স কিউ ডিভাইডেড 3 মাইনাস ডট এভাবে চলতে থাকে। তাহলে এখানে যদি আমরা ওয়ান এই কে বাই জেড কে যদি আমরা কি করি এক্স কল্পনা করি, তাহলে এই সূত্র প্রয়োগ করা যায়। এই সূত্র যদি না প্রয়োগ করে তাহলে তোমার অ্যান্সার আনতে পারবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের নিচে নিচে তো কে ছিল, কেটা থাক, এই কে থাক এখানে, আর উপরে হচ্ছে লন 1 প্লাস এক্স এর সূত্র প্রয়োগ করবো। তাহলে 1 প্লাস এক্স এর সূত্র হলো প্রথমে আসবে কি এই যে এই এক্স এর জায়গার যেটা আছে, তাহলে এক্স এর জায়গায় ছিল কে বাই জেড, এরপর হলো মাইনাস। এখন জেড তো নিচে ধ্রুবক আকার আছে, এটা বাদ কে কে লিখতে হবে কে স্কোয়ার ডিভাইডেড, পাওয়ারটা কিন্তু ঘাত আকার আসবে 2, আর জেড তো এমনিতে নিচে ছিল, ওকে, প্লাস কে কিউব ডিভাইডেড, তাহলে পাওয়ারটা নিচে আসবে 3, জেড ছিল আগে থেকে জেড, মাইনাস ডট ডট এইভাবে যাইতে থাকবে। এই সূত্রটা বুঝছো আশা করি, ওকে। এরপরে আসো এখানে কি ছিল লিমিট লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে নিচে এইচ ছিল, এইচ কে রাখো, টু সাইন দেখো এখানে আছে কি একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে দুইটা এক্স হচ্ছে, তাহলে হচ্ছে 2x প্লাস এই যেখানে কি আছে এইচ আছে, তাহলে এইচ কে দিয়ে দাও ডিভাইডেড 2, ওকে। আর এখানে হলো সাইন, এখানে প্লাস এক্স এখানে মাইনাস এক্স, তাহলে এইটা আর এটা তুমি কি করতে পারো কেটে দিতে পারো, প্লাস এক্স মাইনাস এক্স কাটা থাকলো মাইনাস এইচ, তাইলে হলো মাইনাস এইচ বাই 2, ঠিক আছে, ওকে। এবার এখন আমাদের কাজ হলো যে লিমিট কে টেন্ডস টু 0। দেখো আমরা একটা কাজ করতে পারি না এখানে, যে এই যে এখান থেকে যদি আমরা একটা প্রত্যেকটাতে তো কে আছে, একটা কে কমন নেব, তাহলে কে যদি কমন নেই তাহলে আমাদের থাকতেছে এখানে 1 বাই জেড, আর কে চলে গেল মাইনাস একটা কে কমন চলে গেলে আর একটা কে থাকে এখানে, সেটা কে স্কোয়ার কে বাই 2 জেড, এরপর হলো প্লাস কে স্কোয়ার বাই 3 জেড, ওকে। আর নিচে হলো আমাদের কে, এখানে আছে লিমিট এইচ টেন্ডস টু 0, নিচে এইচ থাকলো, আর এখানে হলো সাইন 2x প্লাস, দেখো আচ্ছা এই 2টা উপর থেকে আমরা চাইলে নিচে আনতে পারি, তাহলে উপরে এখানে 2 গুণ আকার আছে, নিচে আসলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, এইচ এর নিচে ভাগ আকার হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে আমাদের সাইন, আর দেখো এই 2 দ্বারা 2x কে যদি ভাগ করো তাহলে 2 আর 2 কাটা যায়, থাকে কি x, x প্লাস 2 দ্বারা h কে ভাগ করলে h বাই 2 হয়। আর এখানে আছে কি সাইন, দেখো মাইনাস এইচ বাই 2 না, এই মাইনাসটাকে আমরা এখানে রাখবো না, এই মাইনাস থেকে একদম শুরুতে নিয়ে আসলাম, তাহলে মাইনাসটাকে শুরুতে আনলে পরে এখানে থাকতেছে শুধু এইচ বাই 2, ওকে। এবার একটু খেয়াল করো এখানে যা আছে তা লিখে নিই প্রথমে, যে মাইনাস লিমিট কে টেন্ডস টু 0। এখন এই উপরের কে আর নিচের কে কাটা যায় কিনা, অবশ্যই যায়, তাহলে এটা এটা কেটে দাও, তাহলে এটা এটা কেটে দিলে এখানে থাকতেছে আমাদের যে 1 বাই জেড মাইনাস কে বাই 2 জেড প্লাস কে স্কোয়ার বাই 3 জেড। আর এখানে হলো লিমিট এইচ টেন্ডস টু 0 সাইন
এক্স প্লাস এইচ বাই টু ডিভাইডেড এইচ বাই টু। এখন এটাকে আমরা একটু আলাদা করে দেবো, তাহলে যে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু, এটা তো এর সাথেও ভাগ আকারে ছিল, তাহলে এটা আলাদা করে দাও, এইচ বাই টু করে দাও। ঠিক আছে, ওকে। এবার শোনো, আমরা এই এই কে এর মানগুলো বসাই দেবো। কে এখানে, যে কে এর মান যদি এখানে বসাই, তাহলে কে এর ওখানে কে ইকুয়াল টু কি, কে টেন্স টু জিরো, তাহলে এটা জিরো হয়ে যাবে, এইটাও জিরো হয়ে যাবে। অবস্থিত থাকবে কি ওয়ান বাই জেড। এই যে মাইনাসটা রাখো, মাইনাস ওয়ান বাই জেড। আর এখানে যদি তুমি এইচ টেন্স টু জিরো না, তাহলে জিরো যদি এখানে বসাও, তাহলে এইটা জিরো হয়ে যাচ্ছে, জিরো বাই টু মানে জিরো হয়ে যাচ্ছে, এটা তো চাইলে জিরো। এখানে থাকতেছে কি তাহলে, তাহলে সাইন, এটা জিরো না, এখানে না, এখানে যদি বসাই তাহলে সাইন এক্স, শুধু এখানে কি থাকতেছে, সাইন এক্স থাকতেছে। তাহলে এখানে আমরা কি হইতে পারে, সাইন এক্স ইন্টু সাইন এক্স, সাইন এক্স। আর এখানে হলো লিমিট এইচ সাইন এইচ বাই টু ডিভাইডেড এইচ বাই টু। তোমাদের বলছিলাম থিটার ওখানে যদি একই সেম জিনিস হয়, শুরুতে সূত্র রাখবে, সূত্র রাখা, এই যে একটু মনে করে দেয়, এই দুইটা যদি সেম হয় তাহলে এখানে কি ওয়ান, এটা একটা সূত্র। এই যে দেখো সাইন এইচ বাই টু ডিভাইডেড এইচ বাই টু তাহলে ইকুয়াল ওয়ান। তাহলে আমরা এখানে এটার পরিবর্তে এখানে লিখবো অবশ্যই কি, এটার পরিবর্তে ওয়ান। ওকে, এবার দেখো, তাহলে আমাদের এখানে মাইনাস সাইন এক্সটা উপরে, তাহলে সাইন এক্স ডিভাইডেড নিচে হলো জেড। এখন জেড করে আমরা একটা মান ধরেছিলাম, মনে আছে কি তোমাদের, এই যে জেড কজ এক্স সমান কি জেড, তাহলে জেড এর পরিবর্তে আমরা এখানে কি বলে লিখতে পারি, কজ এক্স। তাহলে হলো এখানে হলো কজ এক্স। এবার দেখো মাইনাস সাইন এক্স বাই কস এর এক্স এর পরিবর্তে লেখা যায় কি টেন এক্স, টেন এক্স। এইটাই হলো আমাদের মূল নিয়মে অন্তরীকরণের যে প্রসেসিং, সেই সিস্টেমের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা দেখ, আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের বলছিল যে তোমার তার লন এক্স, লন কজ এক্স, এইটার অন্তরীকরণ করা, তাই না? এটাকে আমরা যদি স্বাভাবিকভাবে করি, সাধারণভাবে, যে ডি বাই ডি এক্স লন কজ এক্স, তাহলে দেখো তো কি আসে। তাহলে আমাদের লন এক্স এর সূত্র জানি ওয়ান বাই এক্স, তাহলে লন কজ এক্স, তাহলে কজ এক্স যেহেতু তো এক্স না, তাহলে এটা এইভাবে লিখতে হবে ওয়ান বাই কজ এক্স। আর এক্স তো আর এক্স না, তাহলে কজ এক্স, তাহলে কজ এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে সাইন, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাসটা উপরে এদিকে আনলাম, আর সাইনটা উপরে গেল, সাইন এক্স ডিভাইডেড কজ এক্স। তো তাহলে মাইনাস সাইন বাই কজ সমান কি টেন। এটা এইভাবে সরাসরি করে বোঝা যায়। পরবর্তী অধ্যায়গুলোতে আমাদের সরাসরি করতে হবে, মূল নিয়মে করতে বলি, এই প্রসেসটা করতে হবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। আর তারপর না বুঝতে পারলে কমেন্ট অবশ্যই জানাবা। এরপর আরেকটা অঙ্ক যদি এই নিয়মে আমরা করি, একদম তুমি ক্লিয়ার হয়ে যাবে, আমার বিশ্বাস তুমি এগুলো একদম সহজেই বুঝতে পারবে। তো চলো এই নিয়মে আরেকটা অঙ্ক আছে, এটা আমরা করি। আচ্ছা এবার দেখো এক্সাম্পল 7, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, হয়তো ম্যাক্সিমাম পরীক্ষায় তোমাদের এক্সাম্পল 6 অথবা 7 এই দুইটি আসে। আচ্ছা কোশ্চেনটা ইংলিশে লিখছি, আমি ইংলিশ তো তেমন কোনো ব্যাপার না, একই বিষয় বুঝতে আর কি। মেনলি হলো 7 কলেজের প্রশ্নগুলো ইংলিশে হয়, তো এই জন্য যাতে তোমাদের সহজ দুইটাই দুইটাই হয়। আচ্ছা দেখো এক্সাম্পল 7 বলছে ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ লন সাইন এক্স বাই ফার্স্ট প্রিন্সিপাল, মানে মূল নিয়মে তুমি এর কি সাইন এক্স এর অন্তরজ নির্ণয় করো। এর আগে আমরা করেছিলাম কজ এক্স এর অন্তরজ নির্ণয়, এবার করবো আমরা সাইন এক্স এর অন্তরজ নির্ণয়। তাহলে চলো সমাধান করি। সমাধান এটা প্রশ্ন বুঝতে সমস্যা হলে তোমাদের বই অবশ্যই এটা দেওয়া আছে, দেখে নিও একটু। দেখো তাহলে প্রথম কাজ হলো আমাদের ধরে নিতে হবে, ধরি এফ অফ এক্স ইকুয়াল হলো লন সাইন এক্স, তারপর এবং এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল লন সাইন এক্স প্লাস এইচ। এখন আমরা সূত্র প্রয়োগ করব। আমরা জানি যে আমরা জানি ডি বাই ডি এক্স মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্র, ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড
এইচ। আমি একটু আস্তে আস্তে বলতেছি যাতে তোমাদের বোঝা সহজ হয়, আর যাতে জোরে বললে হয়তো অনেকের বোঝা একটু কঠিন হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে বলতেছি। আচ্ছা দেখো, এখন আমাদের এই মূল নিয়মের অন্তরীকরণের যে সূত্র, এই সূত্র দ্বারা লন সাইন এক্স এর অন্তরাশ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে বসাইতে পারি যে ডি বাই ডিএক্স, এখানে হবে লন সাইন এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্ডস টু জিরো। কি করব বলো, এফ অফ এক্স এর জায়গায় এই যে এফ অফ এক্স এর পরিবর্তে এইটা বসাবো, এটা হলো লন সাইন এক্স প্লাস এইচ মাইনাস, আর এফ অফ এক্স এর পরিবর্তে হচ্ছে লন সাইন এক্স, লন সাইন এক্স। ওকে, নিচে ছিল এইচ। এতটুকু তো বুঝছো, এতটুকু তো কোনো কাজই নাই, জাস্ট খালি এমনি উঠায় রাখলাম আমরা। এখন মেইনলি সমস্যা হচ্ছে এই লন সাইন এক্স প্লাস এইচ মাইনাস লন সাইন এক্স, এইটার কোনো সরাসরি সূত্র নাই। যেহেতু এটার কোনো সূত্র নাই, তাহলে এই জন্য একে আমরা 1 নং দিয়ে রাখবো, দিয়ে তারপর একটা সূত্রের ফরম্যাটে আনবো। আচ্ছা, এখন এখন আমরা কি করতে পারি যে আবার একটু ধরে নিতে হবে, আবার আমরা ধরি যে সাইন এক্স, সাইন এক্স ইকুয়াল আমরা জেড ধরবো, এবং সাইন এক্স প্লাস এইচ ইকুয়াল আমরা জেড প্লাস কে ধরে নিব। এখান থেকে আমাদের কে এর মানটা বের করতে হবে, কে কে আলাদা করতে হবে আর কি, বা কে ইকুয়াল সাইন এক্স প্লাস এইচ, আর জেড কে যদি তুমি এই পাশ থেকে এখানে আনো তাহলে কি হবে, অবশ্যই মাইনাস হয়ে যাবে। ওকে, এখন জেড এর মানটা এখানে বসাবো একটু আগের মতো, একদম সেম টু সেম আগের মতো, জাস্ট খালি ওখানে ছিল কস, এখানে হলো সাইন। কে ইকুয়াল সাইন এক্স প্লাস এইচ মাইনাস জেড ইকুয়াল আমরা কি ধরেছিলাম, সাইন এক্স, সাইন এক্স। ওকে, এটা থাক। এখন আমাদের একটা শর্ত আছে যে যদি যদি এইচ টেন্ডস টু জিরো হয়, তাহলে কে টেন্ডস টু জিরো হবে। এটা কেন হয় এর আগে বলছিলাম। আচ্ছা, আশা করি এতটুকু বুঝছো। এখন আমরা কি করব, এই যে 1 নং সমীকরণের কাজ এখন আবার নতুন করে করব। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই আমরা, 1 নং সমীকরণ থেকে পাই কি, ডি বাই ডিএক্স লন সাইন এক্স ইকুয়াল লিমিট, এখানে তো ছিল কি এস টেন্স টু জিরো, এখন আমরা যেহেতু নতুন করে কাজ করতেছি এই জন্য আমরা কে টেন্স টু জিরো দিব, কে টেন্স টু জিরো। আর উপরে ছিল কি লন সাইন এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ এর পরিবর্তে লন থাকবে, কিন্তু সাইনের জায়গায় কি আসবে, এই যে যে মানগুলো আমরা ধরে নিয়েছিলাম এইটা। তাহলে লন সাইন এক্স প্লাস এইচ এর পরিবর্তে হলো জেড প্লাস কে মাইনাস লন, আর তোমার সাইন এক্স এর পরিবর্তে হলো কি জেড, লন জেড ডিভাইডেড নিচে আছে হলো কে ধরে নিব আমরা। এখন কে তো একটা অতিরিক্ত আমরা আনলাম, কে কে তার অতিরিক্ত রাখা যাবে না, এটাকে বাদ দিয়ে একটা ব্যবস্থা করতে হবে। লিমিট এইচ টেন্ডস টু জিরো, এই জন্য উপরে একটা কে নিলাম, যেহেতু নিচে একটা এক্সট্রা নিয়েছি, তাহলে উপরে আর এটা কেটে দিলে বেনিশ হয়ে গেল, আর কিছু থাকলো না এক্সট্রা। এখন দেখো এটা না লিখি আর, তাহলে ইকুয়াল লিমিট কে টেন্ডস টু জিরো, আর এখানে হলো লন এ মাইনাস লন বি, এই সূত্র প্রয়োগ করা যায়, এর আগে যে সূত্র প্রয়োগ করেছিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে লন এ হচ্ছে আমাদের জেড প্লাস কে, আর বি হলো আমাদের শুধু জেড। ঠিক আছে, আর নিচে কি আছে, কে আছে থাক। এরপর হলো লিমিট এইচ টেন্ডস টু জিরো, দেখো কে সমান আমরা কি জানি, কে সমান এই যে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, তাহলে কে হলো আমাদের সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, আর নিচে আছে কি এইচ থাক। এখন লিমিট কে টেন্ডস টু জিরো
লন জেড দ্বারা কে জেড কে ভাগ করলে কি হয় 1 হয়, প্লাস জেড দ্বারা কে কে ভাগ করলে কে বাই জেড হয়। নিচে কে আসে থাক, লিমিট এইচ টেন্ডস টু 0। এখন এখানে দেখো তোমাদের একটা সূত্র নতুন করে এখন একটু জানতে হবে, সেটা হলো যে তোমার এর আগে তো cos c প্লাস cos d এর সূত্র জানছো, মাইনাস cos d এর সূত্র জানছো, এবার একটু জানো যে sin c, তোমার sin c এই দেখা যায় না মাইনাস sin d, এইটার সূত্র তোমাকে জানতে হবে। এইটার সূত্র হলো যে 2 cos c মাইনাস সরি c প্লাস d ডিভাইডেড 2 আর sin c মাইনাস d ডিভাইডেড 2, এইটা হলো তোমার sin c মাইনাস sin d এর সূত্র। তাহলে তুমি এখন এখানে এই sin এর সূত্রটা এখন আমরা প্রয়োগ করতে পারি। তাহলে একে যদি sin x প্লাস h কে যদি c কল্পনা করি আর একে যদি d ধরি, তাহলে এটা দিয়ে আমরা এখন লিখতে পারি যে লিমিট প্রথমে হলো 2 cos c প্লাস d, c হচ্ছে আমাদের x প্লাস h আর d হলো আমাদের x ডিভাইডেড 2 মাইনাস সরি মাইনাস না সাইন, এখানে সাইন c মাইনাস d, c হচ্ছে আমাদের x প্লাস h মাইনাস d হলো আমাদের x ডিভাইডেড 2, আর নিচে ছিল একটা h, টাকে রেখে দাও। এতটুকু বুঝছো তো সূত্র কিভাবে বসালাম আমরা? আশা করি বুঝছো এতটুকু। এবার দেখো এখন আমরা কি করতে পারি, এখন আমাদের কাজ হলো যে লিমিট কে টেন্ডস টু 0, আর নিচে হলো কে, উপর হলো লন 1 প্লাস এক্স এর একটা সূত্র দেখেছিলাম, ভুলে গেছো? আমি তো মনে করি না তোমার ভুলে গেছো, মনে আছে তোমাদের। এই যে লন 1 প্লাস এক্স, এটার সূত্র হলো কি, প্রথমে এক্সটা হয় মাইনাস এটার ঘাত এক এক করে বাড়তে থাকবে, আবার যা বাড়বে তার দ্বারা কি হবে ভাগ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি সেটা কি যে লন, তাহলে লন তো আর লেখার দরকার নেই, তাহলে কি হবে এই যে এখানে এক্স এর পরিবর্তে এখানে কি আছে কে বাই জেড, তাহলে এখানে হবে কি কে বাই জেড মাইনাস কে স্কোয়ার বাই 2z প্লাস কে কিউব বাই 3z মাইনাস ডট ডট, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এতটুকু। এরপর হলো এখানে যদি দেখো যে লিমিট h টেন্ডস টু 0, নিচে h টাকে রাখো, আর এখানে হলো 2 cos x আর x যদি যোগ করো তাহলে কি হবে 2x প্লাস h ডিভাইডেড 2, আর এখানে হলো সাইন, এটা হলো প্লাস এক্স, এটা হলো মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স যদি তুমি কেটে দাও তাহলে অবশিষ্ট থাকে কি শুধু প্লাস এইচ অবশিষ্ট থাকে, তাই না? তাহলে প্লাস এইচটা লিখে দাও, তাহলে এইচ বাই 2। ঠিক আছে, আর এবার দেখো এখন লিমিট কে টেন্ডস টু 0, এখান থেকে আমরা কি করতে পারি কে কমন নিতে পারি, তাহলে যদি কে কে আমরা কমন নেই এখানে অবশিষ্ট থাকছে 1/z মাইনাস দুইটা কে থেকে একটা কে চলে গেলে থাকবে একটা কে, কে বাই 2z প্লাস তিনটা কে থেকে একটা কে চলে গেলে দুইটা কে, মানে কে স্কোয়ার ডিভাইডেড 3z মাইনাস ডট ডট, নিচে আছে কে। ওকে, আর এখানে হলো লিমিট h টেন্ডস টু 0, দেখো এখানে 2 উপরে গুণ আকারে আছে, তাই চাইলে এটা আমরা কি করতে পারি h এর নিচে ভাগ আকারে দিয়ে দিতে পারি। ওকে থাক, তাহলে এখানে থাকতেছে cos 2 দ্বারা যদি 2x কে ভাগ করো তাহলে থাকতেছে শুধু x প্লাস 2 দ্বারা h কে ভাগ করলে পরে h বাই 2 হয়ে যায়, আর এখানে আছে sin h বাই 2। ওকে, এরপর দেখো লিমিট কে টেন্ডস টু 0, এই নিচের কে আর উপরের কে আমরা কেটে দিতে পারি, এটা কেটে দিলাম, তাহলে আমাদের এখন অবশিষ্ট থাকতেছে কি বলতো, এখানে আমাদের থাকতেছে 1/,
জেড মাইনাস কে বাই 2z প্লাস এ স্কোয়ার বাই 3z মাইনাস ডট ডট এরকম। আর এখানে হলো লিমিট s টেন্ডস টু 0 cos x প্লাস h বাই 2 ডিভাইডেড h বাই 2, এটাকে আলাদা করে দিচ্ছি। আর এখানে একটু লিমিট দ্বারা আলাদা করব, লিমিট s টেন্ডস টু 0 sin h বাই 2 ডিভাইডেড h বাই 2, যেহেতু এই h বাই 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে আমরা একটু সাবট্রাক্ট করে দিলাম আমাদের, যাতে সূত্রের মান বসানো যায়। এবার দেখো লিমিট, আচ্ছা লিমিট আর দেব না আমরা, এখন এই কে এর মানগুলো বসাই দিব। কি করব, কে এর মান বসাবো। তাহলে কে ইকুয়াল 0, যদি কে টেন্ডস টু 0 বসাই, এইটা 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, শুধু থাকে 1 বাই জেড। তাহলে 1 বাই জেড ইন্টু, আর এখানে যদি তুমি 0 বসাও এইচ বাই 2 এর এখানে যদি এইচ এর এখানে 0 বসাও, তাহলে এটা বাদ হয়ে যায়, থাকে শুধু কি cos x। তাহলে cos x, আর আমরা জানি যে লিমিট s টেন্ডস টু 0, যদি এই দুইটা যদি সেম হয় তাহলে এর পরিবর্তে কি হয়, 1 হয়। এটা একটা সূত্র দেখেছি তোমাদের। তাহলে এখানে তুমি 1 বসাও। এখন তো এটা তো জেড, তাহলে cosটা উপরে সংখ্যা cos x, আর নিচে হলো কি জেড। এখন জেড সমান আমরা কি ধরেছিলাম, এটা কি মনে আছে? মনে তো থাকার কথা। এই যে জেড সমান কি sin x ছিল আমাদের, তাহলে sin x বসাই দেবো এখানে, এখানে হবে sin x। তো cos x বাই sin x এর পরিবর্তে লেখা যায় কি cot x। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা এটা একদম ভালোভাবে বুঝতে পারছো। আর এই অধ্যায়ে এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছিল, এই অঙ্কগুলো আমরা সমাধান করলাম। এরপরও যদি তোমাদের কোনো অঙ্ক জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, ভাইয়া এত উদাহরণ এই অঙ্কটা একটু করে দেন, তাহলে আমি অবশ্যই তোমাদের করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।